দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটল টাটা নিউজরুম সংলাপে। আপনাদের সঙ্গে আছে আমি শিপন হালদার। আপনারা জানেন আজ এই অনুষ্ঠানে দিনের উল্লেখযোগ্য ঘটনার নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করে থাকি, তুলে ধরার চেষ্টা করি 10 দিক। আজকে আমাদের সঙ্গে দুইজন অতিথি যুক্ত হয়েছেন। শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার ঠিক পাশে আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং তার ঠিক পরে অর্থাৎ আমার সর্বডানে আছেন জিটিভি এবং সারাবাংলা.com এর প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা শুরু করব, তবে আমার হাতে 3টি জাতীয় দৈনিক রয়েছে। প্রধান প্রধান শিরোনাম জানিয়ে দেব। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম কি আছে ভোটের ইশতেহারে? উন্নয়ন ধারাবাহিকতার স্বপ্ন দেখাবে আওয়ামী লীগ, ঘোষণা দেওয়া হবে আগামীকাল। পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়, ঐক্যফ্রন্টের আজ। কাল বিএনপির ঘোষণা, মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর ফুল ফল মিষ্টি। শ্রদ্ধা ভালোবাসায় বিজয় দিবস উদযাপন, স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করে সমৃদ্ধির পথে থাকার ঘোষণা। নির্বাচন না হওয়ার আশঙ্কা আছে ডক্টর কামাল। কে এম নুরুল হুদা বলেছেন নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে আছে। কাদের বলেছেন মুক্তিযুদ্ধকে বাঁচাতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। কালের কণ্ঠ প্রধান শিরোনাম, সংসদ জয়রথে নারী 2 থেকে 68। সেখানে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা সাহসিকতার 37 বছরে 6 বার সংসদে, খালেদা জিয়া আপসীন 36 বছরে 5 বার সংসদে। ডেইলি সান প্রধান শিরোনাম, বাংলাদেশ মেকিং এ ডেভেলপমেন্ট মিরাকল। আরেকটি শিরোনাম, নেশন সেলিব্রেটস ভিক্টরি ডে, ভোজ টু বিল্ড কান্ট্রি উইথ স্পিরিট অফ লিবারেশন ওয়ার। এই ছিল বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং ডেইলি সানের প্রধান প্রধান শিরোনাম। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই। আপনি জানেন যে বিশেষ কারণে আজকের নিউজরুম সংলাপ একটু সংক্ষিপ্ত করা হয়েছে। আমরা যদি একটু বিজয় দিবসের দিকে আলোকপাত করতে চাই এবং তরুণ প্রজন্মের যে অঙ্গীকার, স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করার এবং সমৃদ্ধ বাংলাদেশের যে প্রত্যাশা, সেই জায়গা থেকে স্বাধীনতা 47 বছর পরে আমরা কতটুকু এগিয়ে বা পিছিয়ে রয়েছে আপনার মূল্যায়ন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের একটা বড় চাওয়া ছিল, যারা মুক্তিযুদ্ধ করেছেন, যেন আমার পাশে আবু সাইদ খান, তিনি একজন মুক্তিযোদ্ধা। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চাওয়াটা ছিল একদম মোটা দাগে খুব স্বাভাবিক একটা চাওয়া, যে আমরা শুধুমাত্র একটি আলাদা ভূখণ্ড চাই না, আমরা আমাদের জন্য এমন একটা দেশ চাই যে দেশটি হবে উদার ও সাম্প্রদায়িক এবং মানবিক মর্যাদার একটা দেশ। খুব স্বাভাবিকভাবে এই জায়গাটুকু। এখন সেই লক্ষ্যেই জীবন দিল মানুষ, অসম সাহসিকতার সাথে জীবন যেতে পারে এটা জেনে যুদ্ধে গিয়েছে মানুষ। 30 লক্ষ মানুষের আত্মদান, আরও কত কত আত্মত্যাগ আমাদের আছে। কিন্তু শাসন ক্ষমতায় ভুল থাকতে পারে, শাসন ক্ষমতায় ধরেন বিরোধিতা থাকতে পারে। বঙ্গবন্ধুর শাসন আমলটাও হয়তো সেই আমলে সেরকমই ছিল। কোথাও তিনি ভালো করেছেন, কোথাও তিনি করতে পারেন নাই, জাসদের জন্ম হয়েছে, বিরোধিতা ছিল। কিন্তু 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বপ্নটাই আসলে নষ্ট হয়ে গেছিল। বাংলাদেশ পাকিস্তান পথে যাত্রা করেছে, একদম উল্টো পথে, যে পথটি আমরা কখনো কল্পনা করি নাই। এবং বাংলাদেশ ক্রমেই হয়ে উঠল একটি সাম্প্রদায়িক রাষ্ট্র, বাংলাদেশ ক্রমেই হয়ে উঠল একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, অগণতান্ত্রিক রাষ্ট্র, নির্বাচন নাই, সামরিক শাসনের অধীনে পাকিস্তানের মতন একটি রাষ্ট্র। ফলে এখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে রাজনৈতিক দলগুলো গড়ে উঠল, এরশাদ সাহেবের দল বলেন আর জিয়াউর রহমানের দল বলেন, এরা মৌলবাদ সাম্প্রদায়িকতাকে এমনভাবে পৃষ্ঠপোষকতা করলো যে বাংলাদেশে এরাই শক্তিশালী জায়গায় চলে গেল। ফলে আমরা যে নারী প্রগতির কথা ভাবছিলাম, আমরা যে তারুণ্য যে স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নের বাংলাদেশ আর থাকলো না। 21টি বছর পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 96 সালে, নতুন করে বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু তার আগে 91-তে কিন্তু মানুষ আবার নতুন আরেকটা স্বপ্ন দেখেছিল, যে গণতান্ত্রিক অভিযাত্রা। কিন্তু দুঃখজনকভাবেও সত্য যে স্বৈরাচার হটিয়ে গণতন্ত্র আনার পরেও কিন্তু আমাদের এখানে 2টি বিবাদমান পক্ষের কারণে এবং বিভাজিত রাজনীতির কারণে সেটিও সফল হয়নি। কিন্তু বাংলাদেশ ধীরে ধীরে মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি ফিরছিল। কিন্তু 2001-এ একটি বড় ধাক্কা খায়, আমি বলবো। আবার একটা প্রচণ্ড সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তৈরি হয় 2001-এর পরে, যেটি বাংলাদেশে এখন পর্যন্ত বড় ধরনের একটি প্রভাব বিস্তার করে রেখেছেন। 2008-এ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং এখন পর্যন্ত আছে। এখানে আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচার করেছে, আওয়ামী লীগ অনেক প্রগতিশীল কাজ করেছে, অনেক ধরনের আইন প্রণয়ন করেছে, নারীদেরকে সামনে নিয়ে আসছে, দেশের উন্নয়ন ঘটিয়েছে। কিন্তু মৌলিক জায়গাগুলোতে আমার কাছে মনে হয় তরুণদের যে কথাটা আপনি বলছিলেন, তারুণ্য কিন্তু অনেক ক্ষেত্রে অনেক প্রত্যাশার জায়গায় তারা এখন পর্যন্ত মনে করছে যে তাদের ফল লাভ হয়নি। একটা হলো যে তারুণ্যের কাছে যে বাংলাদেশের স্বপ্ন, এটি একটি আধুনিক প্রগতিশীল রাষ্ট্র,
অর্থাৎ সেকুলার রাষ্ট্র। বাংলাদেশ কিন্তু সেকুলার পথে পুরোপুরি যেতে পারে নাই। আজকে দুটি মোটা দাগে যদি দুটি ফ্রন্টের কথা দেখেন, জোটের কথা দেখেন, ঐক্য ফ্রন্ট ডক্টর কামালরা যেটি করেছেন, সেখানে একটা বড় নিয়ন্ত্রক হলো জামাতে ইসলামী। অন্যদিকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলছে, মুক্তিযুদ্ধ উন্নয়নের অনেক কথা বলছে, সত্যি সত্যি কাজও করেছে, কিন্তু সেখানেও কিন্তু অনেক আপোষ আছে মৌলবাদী রাজনীতিক বা সাম্প্রদায়িক শক্তির সাথে। এই দুই জায়গায় এসে বাংলাদেশের সামনে এখন 30শে ডিসেম্বর যে নির্বাচনটা হবে, সেখানে কিন্তু আমাদের নারী, আমাদের তরুণদেরকে অনেক ধরনের হিসাব নিকাশ মিলাতে হচ্ছে। অবশ্যই আমরা এবং সেই মেলাটাই কঠিন হয়ে পড়েছে। নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা একটু আবু সাইদ খান আপনার কাছে আসছে, তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে যদি আপনাকে প্রশ্নটি করি, সৈয়দ ইশতিয়াক রেজা যেমনটি বলছিলেন, আমাদের তরুণদের যে প্রত্যাশা, যে প্রত্যাশার বাংলাদেশ, যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, মুক্ত মত প্রকাশের স্বাধীনতার যে বাংলাদেশ, সমৃদ্ধির যে বাংলাদেশ এবং স্বাধীনতা বিরোধীদের নির্মূল করার বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ যদি বলি, সেই জায়গা থেকে আমরা আমাদের পড়াশোনা, ইতিহাস এবং স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যে পথ চলা, বারবার উছট খাওয়া এবং ঘুরে দাঁড়ানো, সামরিক শাসনের হাত থেকে গণতন্ত্রের পথে অভিযাত্রার যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু রাষ্ট্র কেন বারবার এই স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়েছে, এবং এই বাংলাদেশ তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে কখনোই চায়নি। কিন্তু এই বাস্তবতার বারবার কেন মুখোমুখি হতে হয়েছে? এই দায় কি রাজনৈতিক দলগুলোর, রাজনীতিবিদদের, নাকি আমাদের কাদের? সৈয়দ ইশতিয়াক রেজার সঙ্গে মানে তার কথা সূত্র ধরেই বলি যে বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়েছে, অনেক জায়গায় এগিয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের যদি সূচক বলি, যে মুক্তিযুদ্ধের চেতনার যে জায়গাটা ছিল, সেটা যেমন এটা মুক্ত হয়েছিল স্বাধীনতার ইশতেহারে, সেখানে বলা হয়েছে মানবিক মর্যাদা, সাম্য এবং সামাজিক সুবিচার, এবং পরে 4 রাষ্ট্রীয় নীতিমালার মধ্য দিয়ে আরও ক্যাটাগরিক্যালি যে এটা সেকুলার রাষ্ট্র হবে, এখানে সমাজতন্ত্র হবে, গণতন্ত্র হবে, সংবিধানে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। কিন্তু সেই জায়গা থেকে হ্যাঁ, স্বাধীনতা উত্তরকালে যেটা ছিল, যেমন আওয়ামী লীগ জাসদ দ্বন্দ্ব, সেটা ছিল মুক্তিযোদ্ধা ভার্সেস মুক্তিযোদ্ধা, আদর্শিক দ্বন্দ্ব। কিন্তু পরবর্তী 75 সালের পরে উল্টো পথে চলেছে বাংলাদেশ, কিন্তু সেখান থেকে আমরা ফিরে আসতে পারিনি। মানে 71 উন্নয়ন হয়েছে, কিন্তু 71-এর চেতনায় যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার জায়গা আমরা অনেক ক্ষেত্রেই আমরা পিছিয়ে আছি। এই জায়গাটা হলো যে আপনি বলেছেন এই দায় কার? হ্যাঁ, দায় তো একটা প্রজন্ম সবারই থাকে, কিন্তু মূলত দেশটা পরিচালনা করে রাজনীতি, দায়টা রাজনীতির, এবং সেই রাজনীতিক নেতৃত্ব সেই জায়গাটাকে, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশটাকে পরিচালনা করতে পারেনি। যেমন ধরুন উন্নয়ন হয়েছে, এখানে কতগুলো বিতর্ক হয়, উন্নয়ন না গণতন্ত্র। আসলে ব্যাপারটা এই বিতর্ক কোনো মানে নেই, কেন উন্নয়ন এবং গণতন্ত্রকে পাশাপাশি রাখতে হবে। গণতন্ত্রেরও উন্নয়ন ঘটাতে হবে, নৈতিকতার, শিক্ষার সব ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে হবে। উন্নয়ন মানে কেবলমাত্র কিছু মেগা প্রজেক্ট নয়। হ্যাঁ, মেগা প্রজেক্ট আছে, সেটা জাতিকে অহংকারী করে, জাতিকে উদ্বুদ্ধ করে, সেগুলো ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে অন্য অন্য ক্ষেত্রে উন্নয়ন দরকার। আর একটা তার চেয়ে বড় কথা হচ্ছে উন্নয়নের সুফলটা সবার ঘরে পৌঁছে, ঘরে ঘরে পৌঁছে দেয়া। হ্যাঁ, এই যে ব্যাপারটা সবার কাছে পৌঁছে, এখন উন্নয়নের সুফলটা যদি মুষ্টিমেয় পরিবারের কাছে, মুষ্টিমেয় ব্যক্তির কাছে চলে যায়, তাহলে সেটি কী হবে? এবং স্বাধীনতা, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে জামাত সহ স্বাধীনতার শত্রুরা তারা রয়ে গেছে। এটা একটা বড় কাজ হয়েছে, আমি স্বীকার করি, যে সেটা হলো যুদ্ধাপরাধের বিচার। কিন্তু যুদ্ধাপরাধের বিচারের পরেও জামাত নিষিদ্ধ হয়নি, এবং কেন নিষিদ্ধ হয়নি এর কোনো অর্থ নেই, কেন জামাত শুধু নিবন্ধন বাতিল হয়েছিল। যেমন স্বাধীনতা উত্তর, মানে খুব সম্ভব আমার মনে হয় জামাত কোনো রাজনৈতিক দল না, কিন্তু এখন আর অনিবন্ধিত দল, অনিবন্ধিত কিন্তু রাজনৈতিক দল, তার রাজনৈতিক দল হিসাবে তার অংশ নিচ্ছে 22 জন। এখন হচ্ছে যেমন সেখানে আমার মনে হয় যে 18 কি 19 কি 20 তারিখে ডিসেম্বরের, অর্থাৎ তখন মুজিবনগরী সরকার, সেই সরকারের পক্ষ থেকে 3 মুসলিম লীগ, জামাত, পিডিপি, নিজাম ইসলাম, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে 72 কনভেনশন সংবিধানের পরে সেখানে ছিল 38 সংবিধানে 38 অনুচ্ছেদ। তো 38 অনুচ্ছেদে ছিল ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না, ধর্মভিত্তিক দল সংগঠন গড়া যাবে না, অর্থাৎ এখানে ধর্মীয় দল আর দাঁড়ায়নি। কিন্তু 75 সালের পরে 5ম সংসদের মধ্য দিয়ে এটা বাতিল করে দেওয়া হয়। এটা অ্যামেন্ডমেন্ট করার মধ্য দিয়ে সেখানে ধর্মভিত্তিক রাজনীতির আবার দ্বারটা খুলে যায়, জামাতও আবার আত্মপ্রকাশ করে এবং অন্যান্য সব সাম্প্রদায়িক দল চলে আসে। এইবার আবার হলো কি, যে আদালতের রায়ের মধ্য দিয়ে, 5ম সংসদীয় বাতিলের রায়ের মধ্য দিয়ে 8ম মানে 38 অনুচ্ছেদ এটা
পুনর্জীবিত হলো, কিন্তু পুনর্জীবিত হলে কিন্তু সেই পুনর্জীবিত পরবর্তীতে সংবিধান সংশোধন করে সেই পুনর্জীবনকে রক্ষা করা হয়নি, 38কেও সংশোধন করা হয়েছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমরা আজকে যেখানে গেছে, হ্যাঁ এর জন্য যুক্তি থাকতে পারে যে দেশ 75-এর পরে এমন জায়গায় গেছে যে আমরা পারছি না, কিছুটা আপোষ করতে হচ্ছে, কিন্তু সত্য কথা হচ্ছে যে আপোষ করতে হচ্ছে। যার কারণে এখানে যেমন ধর্মীয় দলগুলা, আদালত এখানে যুদ্ধাপরাধীদের বিচার ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে তাদেরকে সাম্প্রদায়িক যুদ্ধাপরাধী দল হিসেবে চিহ্নিত করা হয়েছে, তারপরে কই তাদের তো বিচার করা হলো না। ওই আইন অনুযায়ী তখন বিচার করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বিচার করার উদ্যোগ নেওয়ার পরে সেখানে আইনমন্ত্রী বললেন যে না, এটাকে আবার নতুন করে আইন তৈরি করে হবে ইত্যাদি করার মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়া ব্যাহত হয়ে গেল। অপরদিকে হ্যাঁ এইটা একটা দিক, আর একটা দিক হচ্ছে আজকে জামাতের হাতে ধানের শীষ তুলে দেওয়া হচ্ছে, অন্য একটা জোট এটা করেছে। এবং আমরা এই বিষয়টি নিয়ে একটু বিরতির পর আলোচনা করতে চাই। আমি এক লাইন শেষ করলে, নির্বাচন এক লাইন না শেষ করলে বোধহয় মাঝখানে হয়ে যাবে। আবার অন্যদিকেও যেমন দেখা যাচ্ছে যে জামাতিরা সেখানে ঢুকে গেছে, অন্য ফ্রন্টেও বিভিন্ন নামে তারা ঢুকে গেছে, তাদেরকে ধাক্কা খোলা হয়েছে, বর্ণে তারা অবস্থান করছে, সাম্প্রদায়িক শক্তির সাথে সখ্য করে উঠেছে। এই বিষয়টি নিয়ে আমরা একটু বিরতির পরে আলোচনা করতে চাই। দর্শক, নিটল টাটা নিউজরুম সংলাপের পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো শিগগিরই, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা নিউজরুম সংলাপে। আমাদের সঙ্গে আপনারা জানেন দুজন অতিথি আছেন জিটিভি এবং সারা বাংলা .com-এর প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। সৈয়দ ইশতিয়াক রেজা, আবারও আপনার কাছে আসবো, যে বিষয়টির অবতারণা করেছেন আবু সাইদ খান। আমরা সামনে নির্বাচনে অনেক সমীকরণ হচ্ছে এবং জোটের মধ্যে একজন কখনো কখনো অনৈক্য দেখছি, কখনো কখনো নীতি আদর্শের বিসর্জন দিয়ে আমরা প্রতীক নিয়ে নির্বাচন করতেও দেখছি। আমরা তরুণ প্রজন্মের কথা আপনি বলছিলেন, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমরা যখন আদর্শের রাজনীতির কথা বলি বা আদর্শিক বাংলাদেশের কথা বলি, সেই জায়গা থেকে আমরা শুধু কৌশলগত কারণে, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে কি পিছিয়ে পড়ছি কিনা, এক প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা জামাত ইসলামের ইস্যু নিয়ে যেটি বলেছি, আমি যতটুকু জানি যে 22 জন প্রার্থী জামাত নেতা বিএনপির ধানের শীষ নিয়ে তারা নির্বাচন করছে। যদিও নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করেছে, একটি অনিবন্ধিত দল হিসেবে অন্যের উপরে ভর করে তারা নির্বাচন অংশ নিচ্ছে এবং সেই সব এলাকা তো নির্বাচনের সময়কার আমরা যে পরিস্থিতি দেখি, ভয় ভীতি দেখানো এবং ভোট বাড়িতে গিয়ে পেয়ে গিয়েছি বা সহিংসতার আশঙ্কা। এবং ডক্টর কামাল কিন্তু আজকে একটি কথা বলেছেন যে নির্বাচন না হওয়ার একটি শঙ্কা তিনি প্রকাশ করেছেন গণমাধ্যমের কাছে। সবকিছু মিলিয়ে সমীকরণটি এখনো জটিল এবং কঠিন মনে হচ্ছে। শেষ পর্যন্ত যে অংশগ্রহণ নির্বাচনের কথা আমরা বলি, সব দিক বিবেচনা আপনার কি মনে হচ্ছে? আমরা ধর্মাশ্রয় রাজনীতির কথা আবু সাইদ খান বলছে, আমরা এই জায়গাগুলো থেকে বেরোতে পারছি না কেন? দেখেন, আপনার এখন পর্যন্ত যে পরিস্থিতি, আমি বলবো যত দিন যাচ্ছে পরিস্থিতি অনেকটা অংশগ্রহণমূলক হয়ে আসছে, এটা সত্য। কিন্তু শঙ্কার জায়গাটা আছে, কারণ বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে, বেশ কিছু জায়গায় যেটাকে ইন্টিমিডেশন বলে, মানে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন যে আদর্শের জায়গাটা তো আমি বলবো যে ভয়ঙ্করভাবে জলাঞ্জলি দেওয়া হয়েছে। ডক্টর কামাল হোসেন কিংবা আসম আব্দুর রব, মান্না, এনাদেরকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক বলে জানি এবং ওনারা যখন ঐক্য প্রক্রিয়া শুরু করেছিলেন, ঐক্য প্রক্রিয়া থেকে ঐক্যফ্রন্টে আসা পর্যন্ত ওনারা কিন্তু বারবার বলেছেন যে তারা বিএনপিকে জামাত বাদ দিয়ে আসতে হবে এবং তারেক রহমান প্রশ্নেও কিন্তু তাদের অনেক ধরনের রিজার্ভেশন ছিল। কিন্তু আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখলাম বিএনপি জামাতকে বাদ দেয়নি। তারেক রহমান মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে উপস্থিত থেকেছেন যে এই ধানের শীষ প্রতীক কাকে দেওয়া হবে। ফলে যেটা হলো, আমি বলবো প্রাথমিকভাবে ডক্টর কামাল হোসেনরা হেরেছেন বিএনপির কাছে, যে তারা বিএনপিকে জামাত ছাড়তে বাধ্য করতে পারে নাই, বরং নিজেরা আজকে জামাতের প্রতীক, তার প্রতীক, বিএনপির প্রতীক এক হয়ে গেছে। রাজনীতি কিভাবে আদর্শ জলাঞ্জলি হয় দেখেন, অধ্যাপক আবু সাইদ, তার যে রাজনৈতিক কেরিয়ার,
সেই স্বাধীনতার আগে থেকে শুরু করে এই পর্যন্ত একটা মানুষের জীবনে আর কিছু লাগে না। আপনি একটি দলের প্রতীক পাননি বলে আরেকটি দলের প্রতীক রাতারাতি নিয়ে নেবেন, ডিগবাজি করবেন, তাহলে আপনি অধ্যাপক আবু সাইদ কেন? এটা তো সাধারণ ব্যবসায়ী বা আমলা যারা হঠাৎ করে রাজনীতি করতে আসে তাদের সাথে কোনো পার্থক্য নেই। আমলা থেকে রাজনীতিবিদ হয়েছেন বা ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হয়েছেন, তাদের সাথে কোনো পার্থক্য নেই। সুতরাং এখানে তিনি আর গোলাম মোল্লা রনি একই ধরনের রাজনীতিবিদ, আমি বলবো একই আচরণ করেছেন। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে নতুন করে একটা সমীকরণের জন্ম দিয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগ 10 বছর ধরে ক্ষমতায়, আওয়ামী লীগ অনেক কাজ করেছে দেশের জন্য, কিন্তু কাজ করতে গিয়ে নানা ধরনের আমি বলবো সংকটও হয়েছে। বলে আওয়ামী লীগের সমালোচনা করার জায়গাও কিন্তু প্রচুর, কিন্তু আওয়ামী লীগকে সমালোচনা করবেন আপনি, বিরোধিতা করবেন, কিন্তু বিরোধিতা করতে গিয়ে এমন একটি জায়গায় নিজে আত্মসমর্পণ করেছেন, এই ডক্টর কামালদের কথা বলছি, যেই জায়গাটি আপনার জায়গা নয় আসলে। আমরা সেটাই প্রত্যাশা করি এবং এখানে আমি বলবো বাংলাদেশের তরুণ সমাজ নানাভাবে হতাশ হয়েছে। বাংলাদেশের তরুণ সমাজে আমরা আন্দোলন দেখেছি, কোটা আন্দোলন, গণজাগরণ মঞ্চের আন্দোলন দেখেছি, যুদ্ধাপরাধের বিচারের আন্দোলন, শিক্ষার্থীদের এই যুদ্ধাপরাধের বিচার কিন্তু তারুণ্যের চাওয়া ছিল, তারাই সফল করেছে, তারাই কোটা আন্দোলন করেছে, তারাই শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়েছে, তারাই কিন্তু আমরা দেখেছি যে নিরাপদ সড়ক আন্দোলন করেছে। তাদের চাওয়াটা আজকে দেখেন, আপনি যে তরুণদের কথা বারবার বলছেন, তারা আজকে এসে আমি বলবো যে তারা শুধু না, আপামর জনগণ, মুক্তিকামী মানুষ আসলে হতাশ হয়েছে এই রাজনীতির কাছে। এবং আমি বলবো এখানে জামাতে ইসলামী একটি অনিবন্ধিত রাজনৈতিক দল, জামাত এখন আর দল হিসেবে এক্সিস্ট করে না, অন্তত নির্বাচন করার জন্য। কিন্তু জামাতের 22 জন নেতা তারা নির্বাচন করছে, এবং তারা কিন্তু বিএনপি নেতা হিসেবে নির্বাচন করছে, কারণ তারা ধানের শীষে নির্বাচন করছে। এবং আমি আবারও বলবো যে ডক্টর কামালরা একদম শুরু থেকে যে রাজনীতিটা করেছেন, সেই রাজনীতিটা পরাজিত হয়েছে বিএনপির কাছে, নিজেরা প্রাথমিকভাবে হেরেছেন। বাকি তারা যদি নির্বাচনে যেতেন, এখন ঐক্যফ্রন্ট যদি নির্বাচনে যেতেও ডক্টর কামালরা জিতবেন না। এটা হলো আবু সাইদ খান, আপনার কাছে আসে। আপনি বিভিন্ন টকশোতে আদর্শের যে রাজনীতি এবং গুণগত পরিবর্তনের কথা আপনি বিভিন্ন সময় বলেছেন। আজকে যেহেতু মহান বিজয় দিবস উদযাপন হয়েছে, তারুণ্যের প্রত্যাশার কথা বারবার আমরা বলছি, সেই জায়গা থেকে আপনার চাওয়া কথা আবারও শুনতে চাই। আমিও মনে করি যে ডক্টর কামাল হোসেনরা বেকায়দায় পড়ে গেছেন। তারা বিএনপিকে একটা সিকুলার কিংবা স্বাধীনতার পক্ষের জায়গা আমার কাছে মনে হয়েছিল নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিএনপির কৌশলের কাছে তারা জিততে পারেননি, পরাজিত হয়েছেন, এটা আমার কাছে মনে হয়েছে। তো এখন হচ্ছে যে তারপর আমি বলবো, স্পষ্ট করে বলতে চাই, জামাতকে সঙ্গে নিয়ে নির্বাচনে জেতার যে কৌশল, এটা সুবিধাবাদ, কিংবা অন্য কোনো অপশক্তিকে নিয়েও যদি জেতার যে কৌশল, এটা সুবিধাবাদ। বাংলাদেশের রাজনীতি এই সুবিধাবাদ থেকে কেউ মুক্ত না। যদি আমি বলি যে হ্যাঁ, জামাত এবং এরশাদের জাপা এক না, কিন্তু তারপরে এরশাদের জাপা কেন, আমরা তো আমাদের দুটা বিজয় আমরা দেখেছি, জাতির দুটা বিজয়, একটা হলো 90 একটা হচ্ছে মুক্তিযুদ্ধ 71, আর একটা হচ্ছে 90-এর গণ অভ্যুত্থান। 71-এর পরাজিত শক্তি তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না, এবং একইভাবে 90-এর পরাজিত শক্তি তারা রাখে না, এবং এটা বাংলাদেশের রাজনীতির জঞ্জাল স্বরূপ। কিন্তু এই জঞ্জাল নিয়ে কিন্তু আমরা টানাটানি করছি, সব দলের ফ্যাক্টর হয়ে থাকে, এবং এটা ফ্যাক্টর হয়ে গেছে। আমার কাছে মনে হয় কি, এই বড় দলের হাতেই এরা ফ্যাক্টর হয়ে গেছে, এবং এই বড় দলটাই এদেরকে বাঁচিয়ে রাখছে। তো এখান থেকে রাজনীতি মুক্ত হওয়া দরকার। শুধু তাই না, এই দুই দলের ব্যাপারটা বাদ দিলাম, আমরা চিহ্নিত ব্যবসায়ী না হলে তার বউ, কিংবা খুনি, সন্ত্রাসী, সব জায়গায় সব দলেই প্রায়, মানে একেবারে বাম কিংবা এই ছোট ছোট দল বাদ দিয়ে বড় দলগুলোতে তো এদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, চীনা মুখগুলোকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো তাহলে দেখা যাবে রাজনীতিকে আমরা কলুষমুক্ত করতে পারছি না। রাজনীতিতে যে আবর্জনা তৈরি হয়েছে, যে আগাছা তৈরি হয়েছে, সেগুলোকে আমরা এই করতে পারছি না। এবং আগাছার কারণে গাছ, মানে রাজনীতি আর রাজনীতিকদের কাছে নাই, রাজনীতি চলে গেছে মানে রাজনীতি কারবারিদের কাছে, কোটিপতিদের, ব্যবসায়ীদের কাছে। কোটিপতিরাও রাজনীতি করতে পারে, আপত্তি নাই, কিন্তু রাজনীতি প্রক্রিয়া বহির্ভূত মৌসুমী পাখিদের কাছে, সেখানে রাজনীতি চলে গেছে। এখান থেকে রাজনীতি ফিরে আনা যাচ্ছে না। এখানে গণতন্ত্রটা রক্ষা করার দরকার। আমরা স্বাধীনতার শত্রুদের এবং গণশত্রুদের নিপাত চাই, কিন্তু গণতন্ত্র চাই। গণতান্ত্রিক প্রক্রিয়া যেন ক্ষতিগ্রস্ত না হয় ভোটের মাধ্যমে। যেমন মনে করুন যে আমার যে শত্রু, তাকে আমি অগণতান্ত্রিকভাবে না, গণতান্ত্রিকভাবে মোকাবেলা করতে চাই। অগণতান্ত্রিকভাবে হতে পারে যে বিপ্লব, সেটা আর একটা গণতন্ত্র, কিন্তু সেই পথে তো আমরা এগোচ্ছি না। যখন আমি নির্বাচনকে নিশ্চিত করতে চাই, তাহলে নির্বাচনের মধ্য দিয়ে আমরা সমস্ত গণশত্রু, রাজনীতিতে যারা ঢুকে গেছে এবং রাজনীতিতে যে সমস্ত
অরাজনৈতিক যেসব ভাইসেসগুলো ঢুকে গেছে সেখান থেকে আমরা রাজনীতিকে মুক্ত করতে চাই, কিন্তু গণতন্ত্রকে রক্ষা করে, অগণতান্ত্রিক পথে নয়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে সেখানে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনটা দরকার। এই নির্বাচনে অলরেডি তো নির্বাচনটা অংশগ্রহণ হয়েছে, সব দল অংশগ্রহণ করেছে, কিন্তু জনগণের অংশগ্রহণ হচ্ছে গুরুত্বপূর্ণ। জনগণের অংশগ্রহণ, জনগণ যদি নির্বিঘ্নে ভোট না দিতে পারে তাহলে সেই নির্বাচন আবারও প্রশ্নবদ্ধ গ্রহণযোগ্য হবে না। আপনার কাছে কি মনে হয়? না, ঠিকই বলেছেন, আগাছা মুক্ত করার কি না, উনি ঠিকই বলেছেন যে একটা ভালো নির্বাচন সকলের চাওয়া এবং গণতান্ত্রিক ধারাটা যেন অব্যাহত থাকে। কিন্তু বাংলাদেশে কিন্তু এই যে নাগরিক সমাজের রাজনীতি যারা করেন, যারা এখন গণতন্ত্রের কথা বলছেন, ভোটের কথা বলছেন, গণতন্ত্র মানে কিন্তু শুধু ভোটের খেলা না, কিন্তু গণতন্ত্র মানে কিন্তু আরো অনেকগুলো মানুষের মৌলিক চাহিদা পূরণের জায়গাটাও গুরুত্বপূর্ণ। যারা আজকে খুব গণতন্ত্রের কথা বলছেন তাদের নেতা ডক্টর কামাল হোসেন কি বলেছিলেন ১/১১ সরকারের সময়, যেটি আজীবন চলতে পারে। তো সেটিকে একটি বিরাজনীতিকরণ প্রক্রিয়াকে, একটি অরাজনৈতিক ব্যবস্থাকে, অগণতান্ত্রিক ব্যবস্থাকে তিনি সমর্থন দিয়ে আসছিলেন। সুতরাং আমি জায়গা বুঝে অবস্থান পরিবর্তন করব, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। তারপরেও কিন্তু মানুষের এক ধরনের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল যে মুক্তিযুদ্ধের পক্ষের এই মানুষগুলো এমন একটা জায়গায় এসছেন, এবং আমাদের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল যে বাংলাদেশে যেটা আমরা দীর্ঘদিন চাচ্ছিলাম, ক্ষমতায় যিনি থাকবেন এবং ক্ষমতার বাইরে যে প্রধান দল থাকবে, দুটিরই আদর্শের জায়গা হবে মুক্তিযুদ্ধ। দুটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলবে, দুটি স্বাধীনতায় যাদের অবদান আছে প্রত্যেকের কথা স্বীকার করবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত, বেদনার সাথে দেখলাম যে সেই জায়গাটা আসলে তৈরি করতে পারলেন না। বলে গণতন্ত্র শুধুমাত্র আমরা একটা ভোটের মাধ্যমে পেয়ে যাব, আমি মনে করি না। এখানে কিন্তু অন্য অনেক ধরনের ষড়যন্ত্রের জায়গা দেখতে পাচ্ছি, এবং এটি কিন্তু আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। আরেকটা কথা বলি, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান, সংসদ একটি প্রতিষ্ঠান, জুডিশিয়ারি প্রতিষ্ঠান, এগুলো সবই প্রতিষ্ঠান। আমরা প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক করার কথা বলছি, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে প্রাতিষ্ঠানিকতা একদম নেই, না থাকার কারণে আজকে মনোনয়ন বাণিজ্য হয়, চর্চা নেই। হ্যাঁ, এবং মনোনয়ন বাণিজ্য হয় না থাকার কারণে সাইদ ভাই যেটা বলছেন যে পরাজিত শক্তিরা, সেটা 90 হোক আর 71 হোক, পরাজিত শক্তিদের আস্ফালন বেড়ে যায়, কিংবা তাদেরকে নিয়ে রাজনীতি করতে হয়। নেই বলেই কিন্তু দোষারোপের সংস্কৃতিটা, বিভাজনের সংস্কৃতিটা অনেক বেশি। অন্তত মৌলিক জায়গায় আমাদের এখনো এক জায়গায় আসতে হবে যে আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, ভালো নির্বাচন চাই, কিন্তু সবচেয়ে বড় চাওয়া আমরা যেন স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা বাংলাদেশকে, আমি বলবো বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশকে চায়নি, তারা যেন কোনো কারো হাত ধরে ক্ষমতা আসতে না পারে। আমরা সেটি প্রত্যাশা করি। আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিটল টাটা নিউজ রুম সংলাপ আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।